নমস্কার। দৈনিক মুক্ত বাংলা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহে দর্শকদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ এবং বয়স্ক মানুষদের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার গার্গী মণ্ডল। আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। আজকে আমাদের এই আলোচনা চক্রে স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আমরা আলোচনা করব বয়স্ক মানুষদের মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে। আমরা দেখেছি যে সকল মানুষ পরম স্নেহে পরম যত্নে একটা সংসার গড়ে তোলেন, বয়স বাড়লে তারা ক্রমশ সংসারে ব্রাত্য হয়ে যান, অবহেলার শিকার হন এবং শেষ পর্যন্ত তাদের ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। এটা অত্যন্ত দুঃখজনক, যে কারণে তারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন মানসিক যন্ত্রণার শিকার হন। এই বিষয় নিয়ে আমি ডাক্তার মণ্ডলের সঙ্গে কিছু আলোচনা করব। ডাক্তার মণ্ডল, আমি যেটা জানতে চাই যে এই যে বয়স্ক মানুষরা সংসারে নিজেদের ব্রাত্য মনে করেন, অবহেলার শিকার হন, এটা কি সংসারের বিভিন্ন ঘাত প্রতিঘাতের জন্য নাকি না কিছুটা জেনারেশন গ্যাপের কারণে? হ্যাঁ, আজকের দিনে এই প্রশ্নটি খুবই যুক্তিযুক্ত। আসলে আজকে যুগ অনেক পরিবর্তন হয়েছে আমাদের আগেকার যুগের থেকে। তো সংসারে ঘাত প্রতিঘাত হয়তো আগেও ছিল, আজকেও আছে, কিন্তু তার সঙ্গে জেনারেশন গ্যাপের জন্যে বেশ কয়েকটি জিনিস এখানে যুক্ত হয়েছে। যেরকম বলা যায় টেকনোলজি। আজকালকার ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা আমাদের কাজকর্মের জন্যে ভীষণভাবে টেকনোলজির ওপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, কিন্তু বয়স্ক মানুষরা সেইভাবে হয়তো তালে তাল মিলিয়ে ওনারা এগিয়ে উঠতে পারছেন না। তো স্বভাবতই এইখান থেকে তাদের নিজেদেরই মনে হয় আমরা হয়তো কোথাও পিছিয়ে পড়ছি। 2 নম্বর বলা যেতে পারে, আজকে আমাদের রুজি রোজগারের খোঁজে সন্তানদেরকে হয়তো গ্রামের বাড়ি ছেড়ে, বয়স্ক বাবা মাকে বাড়িতে ছেড়ে শহরে আমাদেরকে চলে আসতে হয় কাজের সন্ধানে। এটাকে আমরা বলি মাইগ্রেশন। কারোর ক্ষেত্রে হয়তো দেশও বদলে যাচ্ছে এই জন্যে, এবং তারা বাবা মায়ের সাথে সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো ফোনে রেখে দিচ্ছে, বা হয়তো বাড়িতে একাধজন কেয়ার গিভার থাকছেন, তাদের মাধ্যমেই হয়তো কিছুটা যোগাযোগ রয়ে যাচ্ছে। তো এইটি একটি কারণ। 3 নম্বর, ফিনান্সিয়াল ট্রাবল। আজকালকার দিনে চারিদিক থেকে আমরা একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চ অনুভব করছি। তো বয়স বাড়ার সাথে সাথে মানুষের অনেক ক্ষেত্রেই সঞ্চয় সেই অর্থে থাকে না, বা তারা হয়তো ভেবেছিলেন যে যেটুকু সঞ্চয় করব তাতে হয়ে যাবে, বা হয়তো আমার সন্তান সন্ততিরা দেখবে। কিন্তু দেখা যাচ্ছে কি, আজকের এই যে প্রচণ্ড একটা যে কম্পিটিটিভ যুগ এসছে, সেখানে পয়সা কড়ির সমস্যাও আসছে। লাস্ট যে কারণটি বলবো, আমাদের ফ্যামিলি ডাইনামিক্সও এখন চেঞ্জ হয়ে গেছে। আগে হয়তো আমরা একান্নবর্তী পরিবারে থাকতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকটাই নিউট্রাল ফ্যামিলি, যে ছেলে বৌমা, তাদের হয়তো বা একটা কি দুটো বাচ্চা এবং বয়স্ক বাবা মা। এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে বৌমা, তিনিও কাজ করেন, তারও হয়তো বাড়িতে অতটা সময় দেওয়া সম্ভব নয়, এবং তাকে এটা হয়তো বাধ্য হয়েই করতে হয় তিনি না চাইলেও। তো এই সব কারণেই যুগ যেহেতু এতটা পরিবর্তন হচ্ছে, এরকম নানা রকম কারণে বয়স্কদের মধ্যে একটা লোনলিনেস চলে আসছে। এবং আমি আরেকটি কথা এখানে বলতে চাইব, যেটা আপনি বললেন যে হয়তো ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে। দেখুন, বৃদ্ধাশ্রম ব্যাপারটাও না সব ক্ষেত্রে যে নেতিবাচক এটা নয়। কারণ অনেক সময়তেই সত্যি করি একটা কি দুটো ছেলে মেয়ে হয়তো যার আছে, যে বৃদ্ধ দম্পতির, সে হয়তো লেখাপড়া কাজের সূত্রে বাইরে আছে, তখন বাড়িতে এই মানুষগুলোর ঠিকঠাক হয়তো যত্ন হচ্ছে না, তারা সঙ্গী পাচ্ছেন না। তো সেক্ষেত্রে যদি দুজনের মতেই, সেই বাবা মাও যদি রাজি হন যে হ্যাঁ আমরা কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো, তাতে আমাদের দেখভালও হবে, সঙ্গী সাথীও পাবো, যদি তারা মত দেন, তাহলে নিশ্চয়ই বৃদ্ধাশ্রম একটি ভালো অপশন। আচ্ছা, সবসময় নেতিবাচক হিসেবে আমরা এটাকে এখন তো আমরা দেখিই না। ঠিক। তাহলে এই যে বয়স্কদের মানসিক স্বাস্থ্য বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে, এটা কি সমস্যার সৃষ্টি করে, এটা একটু বিশদ বলুন। হ্যাঁ, তো মানসিক স্বাস্থ্য বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে, তার জন্য নানা রকম মানসিক সমস্যাও এই বয়সে দেখা যায়।
এক নম্বর তো ভীষণভাবে রয়েছে একাকিত্ব চলে আসছে, এবং যদি দিনের পর দিন একাকিত্ব বাড়ে, হ্যাঁ, তার সঙ্গে যদি আরও কিছু ফ্যাক্টরস যোগ হয়, যেরকম হয়তো কাছের কোনো মানুষের মৃত্যু বা কোনো বিরহ বা শোক, পয়সা কড়ির টানাটানি, শারীরিকভাবে অক্ষমতা, শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছে, উনি আগের মতো কর্মঠ নন, বা মানুষটি হয়তো ভাবছেন যে আমার আর জগতে কিছু দেওয়ার নেই, আমি তো মানে বাতিলের দলে পড়ে গেছি, এবং এর সঙ্গে মানসিকভাবে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট মানে বুদ্ধিগত ব্যাপারগুলো যখন কমে যাচ্ছে, তো এরকম নানা রকম কারণে যখন মানুষটি জর্জরিত হন তখন নানা রকম মানসিক সমস্যা দেখা দিতে পারে, যেরকম ডিপ্রেশন আসতে পারে। ডিপ্রেশন থেকে এই বয়সে সুইসাইডও কিন্তু একটি ভীষণ জরুরি বিষয়, কারণ এই বয়সে সুইসাইড করার প্রবণতা অনেকটা বেড়ে যায়। এটা ছাড়াও অন্যান্য অসুখ যেরকম সাইকোসিস আসতে পারে, অ্যাংজাইটি দুশ্চিন্তা আসতে পারে, ডিমেনশিয়া আসতে পারে, ভুলে যাওয়ার সমস্যা, এগুলো নানা রকম প্রবলেম আসতে পারে। তার সঙ্গে নেশাও হতে পারে, কারণ এই সময় মানুষ হয়তো চাইছে একটু ঘুমানোর জন্যে, রেগুলার ঘুমের ওষুধ খাওয়া বা কোনো নেশার মাধ্যমে নিজেকে একটু ঠান্ডা রাখা, তো নেশাগ্রস্ততাও একটা সমস্যা হতে পারে, ইত্যাদি সমস্যা আসে। এবার এই যে সমস্যাগুলো হচ্ছে, আগে দেখতাম আমরা যে বয়স্ক মানুষদের একটা আড্ডার ঠেক থাকতো, তারা একসঙ্গে বসে আড্ডা দিতেন, বয়স্ক মানুষ সব এক জায়গায় জড়ো হতেন, বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য থাকলেও মত বিনিময় হতো। কিন্তু এখন সব জায়গাতেই কমপ্লিকেশনস এত বেড়ে গেছে, সে পলিটিক্যাল বলুন বা সোশ্যাল বলুন, যে অনেকেই হয়তো সেই আড্ডায় আর যেতে চান না, নিজেদের গুটিয়ে রাখেন। তো এই যে যেটাকে আমরা হয়তো অনেক সময় বলি টেক কালচার, তা সেটা বয়স্কদের মধ্যে যে আড্ডা, সেই আড্ডাটা কতটা জরুরি ছিল এবং এখনও এটা কি জরুরি আছে? হ্যাঁ, এই আড্ডাটা ভীষণ ভীষণ জরুরি, কারণ এটার মাধ্যমেই মানুষগুলো না মানে সোশ্যাল কমিউনিকেশন মেনটেন করতেন। এটার মাধ্যমেই হয়তো সেই আলোচনা, সেই টেক কালচার থেকে কিছু সবসময় যে পজিটিভ কিছু পেয়েছেন তা নয়, কিন্তু একটা মন খুলে হাসি, মন খুলে কথাবার্তা, এটির ভীষণ জরুরি মানে অবদান রয়েছে আমাদের জীবনে। এবং সেখানে ছোটোখাটো ব্যাপারগুলো যেরকম একাকিত্ব, মন খারাপ লাগা, কারণ বয়সের সাথে সাথে একটা নেতিবাচক মনোভাব অনেক ক্ষেত্রে চলে আসে, তো সেগুলো যত সবার সাথে আলোচনা করবে তত এগুলো হালকা হয়ে যাবে। এবং তার সঙ্গে এইগুলোর মাধ্যমে সামাজিকভাবে হয়তো এনারা এতদিনের যা উইজডম, এনারা এতদিনে যা অভিজ্ঞতা অর্জন করেছেন, সেইগুলো যখন তারা সবার সাথে ভাগ করে নেন, তার থেকেও কিন্তু লোকজন উপকৃত হন। তো এই সোশ্যাল কমিউনিকেশন বা টেক কালচারের মানে ইম্পর্টেন্স বা জরুরি, এটা কিন্তু প্রয়োজনীয়তা, এটা আগেও যেরকম ছিল আজকে হয়তো এটা আরও বেশি দরকার, কারণ যেহেতু এখন মানুষ আরও গুটিয়ে যাচ্ছেন। এবং সেই জন্যে আমাদের কাছে যেসব রোগীরা আসেন আমরা বলি যে এরকম গ্রুপ খুঁজে বার করতে, যদি ফিজিক্যালি নাও সম্ভব হয় তারা ভিডিও কলের মাধ্যমেও যেন একটা গ্রুপ বানান, তারা কথা বলেন কোনো একটি পার্টিকুলার টপিক নিয়ে, এবং সম্ভব হলে কোনো এনজিওর মাধ্যমে কিছু না কিছু সার্ভিসের সাথে যুক্ত হওয়া, যাতে করে হয়তো আমাদের এই ইন্টার জেনারেশনাল যে গ্যাপটা সেটাও কিছুটা হয়তো মেটে। মানে যারা আমরা ইয়াং হয়তো তাদেরকে ডাকলাম, কিছু আলোচনা করলাম, এবং তাদের জ্ঞান আমরা যদি পারি অন্য কারোর মধ্যে ছড়িয়ে দেওয়ার, এরকম করাই যায় যে বয়স্ক মানুষরা এসে দু একটা ছোট বাচ্চাকে পড়ালেন। তো এই জেনারেশনের মাধ্যমে যে এই আদান প্রদান, এইটা আজকের দিনে সত্যিই খুবই বেশি প্রয়োজনীয়। আমরা একটা ছোট্ট বিরতি নেব এবং এই বিরতিতে আমরা এই আজকের আলোচনার একটা মূল তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমরা ফিরে এলাম ফের আলোচনায়। আপনি একটু আগে বললেন যে আত্মহত্যার প্রবণতা, একটা আর্টিকেলে দেখছিলাম যে সারা বিশ্বে যত আত্মহত্যার ঘটনা ঘটে তার 27% আত্মহত্যার ঘটনা ঘটে 70 ঊর্ধ্ব বয়সের মানুষদের ক্ষেত্রে। তো এটাও আপনি উল্লেখ করলেন যে কর্মসূত্রে হয়তো অনেকে বাইরে গেছেন, অটোমেটিক্যালি বাবা মাকে একা থাকতে হচ্ছে, এটা কোনো উপায় নেই। কিন্তু সমাজে তো এটাও আমরা দেখছি যে
ছেলে বৌমা বলুন বা মেয়ে জামাই বলুন, তারা বাড়িতেই আছে, একান্নবর্তী পরিবার না হলেও, তবু কিন্তু সেই পরিবারে বাবা মা অনেকটাই অবহেলিত। তো সেক্ষেত্রে তাদের যে মানসিক যন্ত্রণা, এর থেকে কোনোভাবে কি প্রতিকার পাওয়া যেতে পারে? হ্যাঁ, এইখানে প্রথম কথা হচ্ছে, একটা কথা আছে নেগলেক্ট বা অবহেলা। তো এই অবহেলাও বেশ কয়েকটি ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে ফিজিক্যাল। হ্যাঁ, মানে আমরা হয়তো তাকে ফিজিক্যালি নেগলেক্ট করছি, তার যা প্রয়োজন সেটা দিচ্ছি না। হ্যাঁ, তার হয়তো ডাক্তারি পরামর্শ দরকার, সেটা আমি দিলাম না। হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে অ্যাবিউজও হয়ে যায়, রেগে গিয়ে যে তাকে আমি আঘাত করে দিলাম, ঠিক আছে, শারীরিকভাবে আমি আঘাত করে দিচ্ছি, ফিজিক্যাল অ্যাবিউজ বলে। 2 নম্বর হতে পারে ইমোশনাল অ্যাবিউজ, মানে তিনি যা বলছেন আমি পাত্তা দিচ্ছি না বা রেগে উত্তর দিয়ে দিচ্ছি, মানুষটি ভয়ে আরও গুটিয়ে যাচ্ছেন। এটা ছাড়া ফিনান্সিয়াল নেগলেক্ট হতে পারে, যে যা দরকার বটে আমি একটা পয়সাও আর দেবো না, ঠিক আছে। বা অনেক ক্ষেত্রে মানুষটির হয় কি, বয়স্ক মানুষটি যখন দেখছে যে আমাকে আর কেউ সেভাবে আমার দাম দিচ্ছে না, আমিও অকেজো হয়ে পড়ছি, নিজেও না কোথাও একটা ছেড়ে দেন উনি, তখন সেলফ নেগলেক্ট চলে যায়। মানে নিজের যে রিকোয়ারমেন্ট যেটুকু উনি পারতেন সেটাও তিনি করছেন না, নিজে যে একটু খাবার বেড়ে খাবো বা কিছু ওনার ভালো লাগছে না, কিছু করছেন না। তো এই রকম ব্যাপারগুলো চলে আসে এবং এগুলো থেকে সুইসাইডের প্রবণতা নিশ্চয়ই বাড়িয়ে দেয়। আর আমরা তখনই বুঝতে পারি সুইসাইডের একটা চান্স আছে কি না, মানুষের মধ্যে বেশ কিছু বিহেভিয়ারাল চেঞ্জেস বা ব্যবহারিক পরিবর্তন আমরা দেখতে পাই। হতে পারে মানুষটি হয়তো খোলাখুলি বলছেন যে আর বেঁচে থাকতে ভালো লাগছে না, হ্যাঁ বারবারই বলছেন, এটা কিন্তু একটি ভাববার বিষয়। তার সঙ্গে যদি আমি দেখি যে উনি আগের থেকে কথাবার্তা অনেক কম বলছেন, আগে উনি বেরোতেন রোজ সামাজিকভাবে, সবার সাথে মেলামেশা করতেন, এখন সেগুলো থেকে গুটিয়ে নিচ্ছেন, নিজের যে প্রিয় জিনিসগুলো ছিল সেগুলো হয়তো লোককে বিলিয়ে দিচ্ছেন, ঠিক আছে, খাওয়া দাওয়া আগের মতো ঠিকঠাক করছেন না, বা দেখা যাচ্ছে মৃত্যু নিয়ে খুব বেশি উনি ভাবছেন, পড়াশোনা করছেন, এই টাইপের ব্যাপারগুলো যখন আসে তখন আমাদেরকে সাবধান হতে হয়। এবার আপনি যেটা বললেন আমাদের কি কিছু করণীয় নেই, নিশ্চয়ই আছে। করণীয়টা দুটো লেভেলে হতে পারে, এক পারিবারিক লেভেলে, এক সামাজিক লেভেলে। পারিবারিক লেভেলে যেটা করার আছে, নিশ্চয়ই মানুষগুলিকে, চারপাশে যারা আছে, যারা ওর সাথে রয়েছেন, তাদেরকে আরও বেশি সজাগ হতে হবে। মানুষটির কি কি দরকার প্রয়োজন সেগুলো বুঝতে হবে, সেই মতো তাকে দিতে হবে যতটা সম্ভব। সেটা ডাক্তারি চিকিৎসা হোক, সেটা পয়সা কড়ির দিক থেকে হোক, প্লেন সঙ্গ দেওয়া হোক, প্লেন কথা বলার জন্যে হোক, এইগুলো করতে হবে। তার সঙ্গে বয়স যেহেতু হয়েছে মানুষটির, সেই অনুযায়ী বাড়িতেও কিছু পরিবর্তন আনা দরকার। যেরকম মনে করুন বাথরুমে স্লিপারি মেঝে থাকে আমাদের, সেখানে আমি যদি একটু ম্যাট দিয়ে দিই তাহলে চট করে মানুষটি পা পিছলে পড়বেন না। তারপর মনে করুন সিঁড়ি আছে, সিঁড়িতে আমি দু সাইডে ভালো করে রেলিং দিয়ে দিলাম, বা মানুষটিকে আমি হয়তো দোতলার বাড়ি যদি হয় নিচেই কোনো রকমে সেট করে দিলাম, তার সব কিছু জিনিসপত্র দিয়ে যে উনি নিচে থাকুন, ঠিক আছে। বা হয়তো যে মানুষটি ডিমেনশিয়ায় আক্রান্ত, সব কিছু ভুলে যাচ্ছেন, তাহলে আমি ঘরে বড় বড় করে লিখে রাখলাম লাল রং দিয়ে অ্যারো দিয়ে, এদিকে বাথরুম, এদিকে রান্নাঘর, হ্যাঁ, এবং মেন যে দরজাটা সেটাকে হয়তো আমি বাইরে থেকে তালা লাগিয়ে রাখলাম। তো এই রকম কিছু কিছু জিনিসপত্র ফ্যামিলি লেভেলে আমরা করতে পারি। আর সামাজিক লেভেলেও কিছু করণীয় আছে, যদিও সেটা রাষ্ট্রের দায়িত্ব, যে মানুষগুলির, বয়স্ক মানুষদের জন্যে উপযুক্ত ব্যবস্থা করা, বাসে ট্রেনে যাতে যারা, স্টেশনে যাতে ঠিকমতো তারা যেতে পারেন, কোনো ওপিডিতে আউটডোরে গেলাম সেখানে যথাযথ ব্যবস্থা রাখা, হুইল চেয়ার যেন থাকে, র্যাম্প থাকে, এবং বয়স্ক মানুষদের যেন আলাদা লাইন হয়, যে তারা যেন এলে আগে আমরা ছেড়ে দিই, ইত্যাদি ব্যবস্থাগুলো সামাজিক লেভেলে করতে হবে। আরেকটি ভীষণ ভীষণ জরুরি জিনিস সামাজিক লেভেলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে এজিজমের এগেনস্টে লড়াই করতে হবে। এজিজম কথাটা একটি বিশেষ টার্ম। এজিজম মানে আমাদের না, মানে মানসিকভাবেই আমরা ভাবি, মানে বৃদ্ধ বয়স, এটার প্রতি আমাদের একটা নেতিবাচক মনোভাব আছে। হ্যাঁ, মানে ভীষণ একটা বাজে আমরা স্টিরিওটাইপ বা প্রেজুডিস আছে, যে বয়স হয়েছে মানেই বাতিলের দলে, বয়স হয়েছে মানেই এনার কোনো ইচ্ছা ভালোবাসা থাকবে না, বয়স হয়েছে মানেই যে ওনারা এবার মৃত্যুর জন্য নিজেকে তৈরি করবেন, হ্যাঁ, বয়স হয়েছে মানে ওনারা কোনো কাজে লাগবেন না। এই যে একটা আমাদের মনে যে ভাবনা রয়েছে, এটাকে আমরা বলি এজিজম।
তো এই ভাবনাটা আমাদের সবার আগে সবাইকে নিজে থেকে দূর করতে হবে এবং আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে সব রকম বয়সের লোককেই আমরা ইনভলভ করব, সবার সাথেই আমরা কাজ করে যাব। এই প্রসঙ্গে জেড টেনেই আমি বলি, আমরা বিভিন্ন সময় দেখি যে হয়তো কোনো চলচ্চিত্রে দেখলাম বা সিরিয়ালে দেখলাম বা বাস্তব ক্ষেত্রেও আমরা উপলব্ধি করি যে ভদ্রলোক বা যে ভদ্রমহিলা তার ছেলে বৌমা কিংবা মেয়ে জামাইয়ের কাছে অতটা ফ্রি নন, নাতি নাতনির কাছে কিন্তু একদম শিশুসুলভ আচরণ নিয়ে ভীষণ ফ্রি এবং ভীষণ আনন্দে থাকেন। এটা সেই একই কারণ। হ্যাঁ, ঠিকই। আর সোশ্যাল এবং রাষ্ট্রীয় যে দায়িত্ব সে কথা তো আপনি বললেনই। এবার আমি আপনার কাছে এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন করব যে এই সামাজিক সমস্যার ক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্টের ওয়েটা কি? আপনারা কি ট্রিটমেন্ট দেন? সামাজিক সমস্যা যেটা বলছেন আপনি, সামাজিক সমস্যার ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের সোশ্যাল ওয়ার্কার থাকেন। শুধু মানে সাইকিয়াট্রি মানে কিন্তু আমাদেরকে স্পেশালি বয়স্ক মানুষদের সম্যকভাবে ট্রিটমেন্ট করতে হয়। শুধু ওষুধ দিয়ে তো হবে না, ওষুধ দরকার হলে কাউন্সেলিং এবং সাইকিয়াট্রি সোশ্যাল ওয়ার্ক যারা করেন তাদের অবদান অসীম। তারা কিন্তু বাড়ি গিয়ে পুরো সিচুয়েশনটা আইডিয়ালি করা উচিত, বাড়ি গিয়ে পুরো সিচুয়েশনটা দেখা উচিত যে কোন পরিবেশে মানুষটি থাকেন, সেখানে ডায়নামিক্স মানে মানুষ কজন আছে, তাদের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কটা কীরকম, সেইগুলো আমরা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী তাদেরকে আমরা বোঝাই যে এইভাবে এইভাবে মানুষটির সাথে আচরণ করো, এরকমভাবে মানুষের একটা রুটিন থাক। হ্যাঁ, এবং বাড়ির লোককেই সেই উদ্যোগ নিতে হবে যাতে সপ্তাহে 2-3 দিন হোক বা কিছুটা সময় যেন কোথাও নিয়ে যাওয়া যায় কোনো মানে সম বয়সের মানুষের সাথে মেলামেশা করার জন্য, সেটা কোনো আশ্রম হোক, কোনো ক্লাব হোক, এই ব্যাপারগুলো। তো আমরা চিকিৎসার মাধ্যমে এগুলো তাদেরকে বাড়ির লোককে অ্যাডভাইস করি। তারা কতটা শুনবেন নিশ্চয়ই তাদের ব্যাপার, কিন্তু হ্যাঁ কিছু আইনও রয়েছে, মানে লিগালিও কিন্তু ফাইট করা যায় যদি এই মানুষটি, বয়স্ক মানুষটি নিজে গিয়ে বলেন কোর্টের কাছে যে আমাকে এরা দেখছে না। তো সেরকম আইনও কিন্তু আছে, মানে প্রোটেকশন অফ সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট বলে কিছু আইনও আছে। তাতে কিন্তু এই মেয়ে জামাই, ছেলে বৌমা, ইভেন নাতি নাতনিও কিন্তু ইনভলভ হয়ে যাবেন। তো আইন আছে, কিন্তু আইনের অ্যাপ্লিকেশনগুলো আমরা শিখিয়ে দিই, মানে আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা ওনারা গিয়ে বোঝান, সেই মতো আমরা চেষ্টা করি যতটা সম্ভব। ডাক্তার মণ্ডলের কাছ থেকে আমরা আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে আলোচনায় অনেক কিছু জানতে পারলাম। ডাক্তার মণ্ডল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।